আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদেক নাইম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে তৃতীয় বর্ষ অধ্যয়নরত আছি। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের রসায়ন লেকচার নাম্বার 6 এর দুটো গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো। একটা নাম হচ্ছে নামকরণ আর একটা নাম হচ্ছে সমানতা। একটা নাম হচ্ছে নামকরণ আর একটা কি সমানতা। তাহলে রসায়ন 6 লেকচার নাম্বার আর নামকরণ সমানতা পড়াবো। আচ্ছা, সমানতা কি? সমানতা হচ্ছে, একটু দেখো সবাই, সমানতা সমানতা হচ্ছে একই আণবিক সংকেত থাকবে কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হবে। কি বললাম? এদের একই আণবিক সংকেত থাকবে। যে কথা ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে হচ্ছে দীপ্তি বলবো অর্গানিক কেমিস্ট্রি পারি না। আমি জানি তোমরা যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যারাই হও, দেখবা বিশেষ করে তোমরা সবাই অর্গানিক কেমিস্ট্রিকে ভয় পায় আসছো, যে অর্গানিক কেমিস্ট্রি এত পরিমাণে কঠিন, কিভাবে পড়বো, এটা আমার দ্বারা হবেই না, অর্গানিক কেমিস্ট্রি আসলেই পারি না, এরকম লাগে নিজের কাছে, তাই না? যে অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়বো, এত কঠিন একটা বিষয়। কিন্তু বিষয়টা এরকম না। তোমরা যদি প্রতিনিয়ত পড়ো বা এই পড়াগুলোকে নিয়ে একটু ডিটেইলস আলোচনা করো বা নিজে নিজে একটু অ্যানালাইসিস করো, তাহলে মনে হয় তোমাদের কাছে অনেক সহজ হবে। আর আজকের ক্লাসটা সবাই সম্পূর্ণ করো, করার পরে দেখো আসলে কেমন লাগে। কিন্তু একটু দেখো, মনোযোগ সহকারে দেখো। সমানতা কি? সমানতা হচ্ছে এদের একই আণবিক সংকেত থাকবে কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হবে, এদের এবং ভৌত ধর্ম ভিন্ন হবে। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাই আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সমানতা হচ্ছে একই আণবিক সংকেত থাকবে। কি থাকবে? একই আণবিক সংকেত থাকবে। একই আণবিক সংকেত থাকবে। একই আণবিক সংকেত মানে একই আণবিক সংকেত থাকবে, মানে একটা যৌগ থেকে অন্য একটা যৌগ দেখলাম, সেই যৌগটা এখানে যা থাকবে ওখানেই তাই থাকবে, মানে টোটালটা সমান হবে আর কি। একই আণবিক সংকেত থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এখন একটু বুঝি সবাই, একই আণবিক সংকেত কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন হবে। যদি আসলে ভিন্ন হয় তাহলে সেটাকে কি বলবা? সেটাকে আসলে কি বলবা? সমানতা বলবা। কি বলবা? সমানতা। আচ্ছা, মনে করো একটা বিক্রিয়া লিখতেছি। আচ্ছা, এটার নাম কি? অ্যামোনিয়াম সায়ানাইড। এটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে, এই বিক্রিয়াটা দেয়া আছে অ্যামোনিয়াম সায়ানাইড। আমি যৌগটার নাম আবার লিখে দিচ্ছি, অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড। আচ্ছা, এই যৌগের নাম কি তাহলে? অ্যামোনিয়াম সায়ানাইড। অ্যামোনিয়াম সায়ানাইড। আচ্ছা, সবাই একটু দেখো, অ্যামোনিয়াম সায়ানাইড এটাকে তুমি যদি রিঅ্যাকশন করো, এটাকে তুমি যদি বিক্রিয়া করো বা এটার মধ্যে যদি তুমি কি করো, একটু পর্যাপ্ত পরিমাণে তাপ দিলা বা তাপ মানে হিট দিলা, যদি হিট দাও তাহলে বিষয়টা কি হবে? হিট দেওয়ার কারণে এই যে অ্যামোনিয়াম সায়ানাইডটা ভেঙে যাবে, ভেঙে এরকম উৎপন্ন হবে NH2CO NH2। এই যেটা এখন একটু দেখো সবাই, এখানে দুইটা নাইট্রোজেন, একটা নাইট্রোজেন একটা নাইট্রোজেন। নাইট্রোজেন কয়টা হইছে? দুইটা নাইট্রোজেন। তার মানে এই পাশে দেখো একটা নাইট্রোজেন একটা নাইট্রোজেন, নাইট্রোজেন দুইটা। এখন দেখো হাইড্রোজেন কয়টা আছে? চারটা। এখানে দেখো দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা হইছে? চারটা। আর এখানে সি এখানে ও, এই যে CO। তার মানে কি অ্যামোনিয়াম সায়ানাইডকে, মানে এটার আণবিক সংকেত যা, এটার আণবিক সংকেত তা, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। দেখো এটার গঠন কেমন দেখতে, এটার গঠন কেমন, এদের গাঠনিক সংকেত ভিন্ন না? আর আমার পড়াগুলো বুঝতেছি কিনা একটু কমেন্টে জানাও। পড়াগুলো বুঝতেছি কিনা? তোমরা অনেকজনেই যৌগকে নিয়ে অনেক ভয় পাও। এই ভয় পাওয়ার তো কিছু নাই, একটু নিজের মতো করে বুঝতে পড়বা, ইনশাল্লাহ পারবা। আর যেভাবে পড়াচ্ছি সেগুলো সবাই সুন্দর করে নোট করবা। তার মানে এটার নাম কি? অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি তুমি পর্যাপ্ত পরিমাণে হিট দাও, হিট দেওয়ার কারণে এই জমিনের উর্বরতা বাড়ানোর জন্য, জমিতে ফসল ভালো উৎপন্ন করার জন্য জমিতে যে সার ব্যবহার করা হয় সেই সারের নাম হচ্ছে ইউরিয়া সার। কি সার? ইউরিয়া। তার মানে আমরা এভাবে ইউরিয়া প্রস্তুত করতে পারি। তার মানে কোন বিক্রিয়ায় জমিনের মধ্যে যে ব্যবহার করি বা ফসল উর্বরতা বৃদ্ধি করার জন্য ফসলের পরিমাণ, কি লিখলো? রাজু ভাই লিখলো। ও তোমার ভাই, আমার নেটে অনেক প্রবলেম করতেছে। ও তোমার জায়গায় নেট প্রবলেম, সমস্যা নাই, পরবর্তীতে ক্লাসটা আবার দেখে নিবা। এখন যতটুকু বুঝো
আবার পরবর্তী সময় আবার ক্লাসটা দেখে নিবা, ইনশাআল্লাহ পারবে। ঠিক আছে? তার মানে কি অ্যামোনিয়াম সায়ানেটকে যদি পর্যাপ্ত পরিমাণে হিট দেই, হিট দেওয়ার কারণে কি হবে? ইউরিয়া উৎপন্ন হবে। পরীক্ষায় যদি আসে ইউরিয়া কোন বিক্রিয়া উৎপন্ন করা হয় অ্যামোনিয়াম সায়ানেট থেকে, তাহলে সমানুকরণ বিক্রিয়া উৎপন্ন করা হয়। এই বিক্রিয়ার নাম কি দিবা? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। আজকে কিন্তু দুইটা জিনিস পড়াবো, একটা হচ্ছে সমানতা আর একটা হচ্ছে নামকরণ। আচ্ছা, সমানতা যেহেতু শুরু করলাম, তো সমানতা আগে শেষ করবো আর কি। ঠিক আছে? নামগুলো তোমরা বলবা। আর সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া হচ্ছে এমন এক বিক্রিয়া যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া উৎপন্ন হয়। তার মানে এখানে আণবিক সংকেত যা, এখানে আণবিক সংকেত তা, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন, যার কারণে এটা এবং এটা পরস্পরের কি বলা হয়? সমানতা বলা হয়। ঠিক আছে? এটা হচ্ছে সমানতা মানে সম্পর্কিত একটা কথা বললাম। এখন একটু বুঝি সবাই, সমানতা কত প্রকার? পরীক্ষা যদি আছে সমানতা কত প্রকার, তাহলে তোমরা কি দিবা? সমানতা কত প্রকার দিবা? এখন মনে করো না না, সমানতা তো অনেক প্রকার ছিল, সমানতা 4 প্রকার, অনেক জায়গায় বলবা 5 প্রকার, এমন তাই না? না, বিষয়টা হচ্ছে এরকম। তোমাদের যদি আইসিটি থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আইসিটি থেকে, আচ্ছা আইসিটি থেকে একটা কোশ্চেন হচ্ছে এরকম, যদি পরীক্ষায় আসে, আসবে কিনা জানি না, যদি আসে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তাহলে কি দিবা? 4 প্রকার। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। সংখ্যা পদ্ধতি কি 4 প্রকার? না, সংখ্যা পদ্ধতি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। একটা নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল হচ্ছে আবার 4 প্রকার। সেম গাঠন মানে সেম কথাটা হচ্ছে এরকম, সমানতা 5 প্রকার না, সমানতা হচ্ছে 2 প্রকার। সমানতা কত প্রকার? 2 প্রকার। দীপ্তি, থ্যাংক ইউ। আচ্ছা, সমানতা কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, যারা আছো তারা একটু বলো তো কি কি সমানতা যে 2 প্রকার, দুইটা নাম বলো দেখি, কে কে বলতে পারো? আচ্ছা, সমানতা হচ্ছে 2 প্রকার। সমানতা কত প্রকার? 2 প্রকার। মনে করো এরকম এরকম দুইটা লিখলাম, এই যে সমানতা 2 প্রকার। একটা নাম হচ্ছে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, সবাই তোলো, গাঠনিক সমানতা। আরেকটা নাম হচ্ছে স্টেরিও সমানতা। আচ্ছা, স্টেরিও সমানতাকে আরেকটা নাম বলা যায়, স্টেরিও সমানতাকে আরেকটা নাম বলা যায়, কি নাম বলা যায়? এটা হচ্ছে ত্রিমাত্রিক সমানতা, স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা অথবা ত্রিমাত্রিক সমানতা, ত্রিমাত্রিক সমানতা। ঠিক আছে? সবাই কিন্তু এটা মনে রাখবা। পরীক্ষায় যদি আসে সমানতা কত প্রকার, তাহলে 2 প্রকার দিবা, একটা গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। এখন আমরা সমানতা সম্পর্কে এই গাঠনিক সমানতা নিয়ে পড়বো কি। আবার গাঠনিক সমানতা কত প্রকার? গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার। গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। সবাই নামটা মনে রাখবা, আমি এই পাশে লিখতেছি। গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। এই যে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। গাঠনিক সমানতা 5 প্রকার। এটা কি দেখা যাচ্ছে রাষ্ট্রীয় অংশটা? হ্যাঁ, দেখা না গেলে বলিও, হ্যাঁ দেখা যাবে। গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। এক নাম্বার হচ্ছে চেইন বা শিকল সমানতা, চেইন বা শিকল সমানতা, চেইন বা শিকল সমানতা। ঠিক আছে? চেইন বা শিকল সমানতা। 2 নাম্বার অবস্থান সমানতা। কি সমানতা? অবস্থান সমানতা, অবস্থান সমানতা। 3 নাম্বার হচ্ছে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা। তার মানে কি গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। গাঠনিক সমানতা কত প্রকার? 5 প্রকার। একটা নাম হচ্ছে চেইন বা শিকল সমানতা, আরেকটা অবস্থান সমানতা, আরেকটা কার্যকরী মূলক সমানতা, আরেকটা হলো তোমাদের টোটু মারিজম। কি মারিজম? টোটু মারিজম, টোটু মারিজম। হ্যাঁ, এখন আরেকটা হচ্ছে মেটামারিজম, আরেকটা কি
মেটামরিজম। পরীক্ষায় কিন্তু বেশিরভাগ এটা এবং হচ্ছে টোটোমারিজম এই দুইটা আসে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সমানতা কি? দীপ্তি বললো 5 প্রকার, তার মানে কি গাঠনিক সমানতা আসলে 5 প্রকার? দীপ্তি যেহেতু বলছে সেহেতু হবে না, অবশ্যই হয়েছে। তার মানে কি চেইন বা শিকড় সমানতা, একটা অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, টোটোমারিজম, মেটামরিজম। ব্যাস, এখন একটু বুঝি। এখন বিষয়টা হচ্ছে চেইন বা শিকড় সমানতা কি। পরীক্ষায় তোমাদের আসবে না যে শিকড় সমানতা কাকে বলে, চেইন সমানতা কাকে বলে, বলতে কি বুঝো, এরকম তো আসবে না। যে কোনো একটা উদাহরণ দিয়া বলবে এই উদাহরণটা কোন সমানের মধ্যে পড়ে, তাই না? তাহলে ফার্স্টে কি দিবা? ফার্স্টে হচ্ছে লিখবা এরকম, চেইন বা শিকড় সমানতা, শিকড় চেইন বা শিকড় সমানতা। আচ্ছা, শিকড় কিন্তু আমরা জানি দুই প্রকার হয়। শিকড় কত প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে সরল শিকড় আর একটা হচ্ছে শাখায়িত শিকড়। একটা হচ্ছে সরল শিকড়, একটা হচ্ছে শাখায়িত শিকড়। শিকড় কয় ধরনের হয়? দুই প্রকার। একটা হচ্ছে সরল শিকড় আর একটা কি? শাখায়িত শিকড়। আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো সবাই, কমেন্টে একটু জানাও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আচ্ছা, শিকড় কত প্রকার? দুই প্রকার। একটা শাখায়িত শিকড় আর একটা কি? সরল শিকড়। আচ্ছা, মনে করো একটা যৌগের নাম লিখলাম। অনেক যারা জৈব যৌগের ক্লাস দেখে খুবই ভয় পাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ। আর না বুঝতে পারলে বলিও, অনেক জনাই এই অর্গানিক কেমিস্ট্রির নাম শুনলেই ভয় পায়। আচ্ছা ভাই, এটা কি? দেখি কঠিন একটা জিনিস, যে অর্গানিক কেমিস্ট্রি পারবো না, এত ভয়ঙ্কর একটা জিনিস, আল্লাহ আমার মাথায় ঢুকে না, এমন কেন? এমন না তো, অর্গানিক কেমিস্ট্রি জাস্ট একটু বড় একটু সিলেবাস। আচ্ছা দেখো, তোমরা যে গুণগত রসায়ন পড়ছিলাম, এটা কি কম বড় সিলেবাস? আবার রাসায়নিক পরিবর্তন এই যে একটা চ্যাপ্টার, এটা কি কম বড় সিলেবাস? না, তার তুলনায় অল্প একটু বেশি আর কি। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে একটু কয়েকটু রিঅ্যাকশন বেশি, তাই ভয় পাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ পারবা, চালিয়ে যাবা, চেষ্টা চালিয়ে যাবা। ওরকম একটা কথা আছে না, মানে শরীরের মধ্যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাবা, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। আচ্ছা, এই যৌগের নাম কি? আচ্ছা দেখো, এখানে কার্বন কয়টা আছে? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। কার্বন কয়টা আছে? টোটালি 4টা। কার্বন কয়টা? 4টা কার্বন। আচ্ছা, কার্বন যদি 4টা হয় তাহলে নাম কি হবে? বিউট। আর এগুলো হচ্ছে অ্যালকেন, তাহলে হবে বিউটেন। নামকরণ আমি দেখাবো, সমমতাটা বলে নেই। বিউটেন নাম কি? এটা বিউটেন। কি এটা? বিউটেন, নরমাল একটা বিউটেন। আচ্ছা, এটা কিন্তু সরল শিকল, দেখো একদম সরল শিকল, তাই না? একদম সরল শিকল। আচ্ছা, এটার মধ্যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে তাপ দেই তাহলে যৌগটা কিন্তু এমন উৎপন্ন হবে, এই যে এমন একটা যৌগ উৎপন্ন হবে, তাই না? এমন একটা যৌগ উৎপন্ন হবে না? তার মানে কি বিষয়টা দাঁড়ালো? এখানে দেখো যতগুলো কার্বন আছে, 4টা কার্বন আছে, এখানে 4টা কার্বন, এখানে দেখো টোটাল 10টা হাইড্রোজেন। এই যে তিনটা 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 আর একটা, কয়টা হয়েছে? কয়টা হয়েছে টোটাল? টোটাল কয়টা হয়েছে? 10টা হাইড্রোজেন। আর এখানে টোটাল হাইড্রোজেন কয়টা? 10টা। তার মানে কি হলো? তার মানে এখানে যা আছে এখানেও তা। তার মানে এদের আণবিক সংকেত একই, কিন্তু দেখো এদের গঠন কি একই না। তার মানে এটা কি সরল? সরল শিকল। এটা হচ্ছে শাখায়িত শিকল, এটা শাখা আছে। তো এটার নাম বলবো কিভাবে? 1 2 3, তো 2 মিথাইল, মিথাইল এটা 2 মিথাইল, 2 মিথাইল 1 2 3, তিনটা কার্বন মানে প্রোপেন, প্রোপেন। তার মানে যৌগের নাম কি হলো? 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। দেখতে বলো 10, হ্যাঁ তার মানে 10টা হাইড্রোজেন, মাশাআল্লাহ, 2 মিথাইল প্রোপেন। আর এটা কি হবে? বিউটেন। শুধু কি হবে? বিউটেন। তার মানে এই দেখো এখানে নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে যা আছে এখানে তো তাই আছে। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদেরকে কি বলবো আমরা? শিকল সমানতা। শিকল কেন? এটা সরল শিকল, এটা শাখায়িত শিকল। কাহিনী শেষ, বুঝতে পারছি তো? এখন একটু দেখো 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অবস্থান সমানতা। কি সমানতা? অবস্থান সমানতা। অবস্থান মানে মনে করো আমি এই জায়গায় ছিলাম, আমি শুধু এই জায়গায় চলে গেছি,
মানে শুধু এই জায়গাটা পরিবর্তন হয়েছে। আরে আমি তো আমি রয়ে গেছি, আমি কি পরিবর্তন হয়েছি না, শুধু আমার জায়গা পরিবর্তন হয়েছে। যদি কোনো একটা যোগের কার্যকরীমূলক হোক, যে কোনো মৌলিক হোক, সেগুলো যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি বলবা? কার্যকরীমূলক সমানতা বলবা নরমালি। তাহলে দেখো অবস্থান সমানতা, অবস্থান সমানতা। আচ্ছা অবস্থান সমানতা কি? যদি অবস্থানের পরিবর্তন ঘটে। আচ্ছা দেখো একটু বুঝি সবাই, এই একটা যোগ দেওয়া আছে। আচ্ছা এটা কি বলবা? যদি গণনা করি 1 2 3। আচ্ছা তোমরা কিন্তু জানো কোন দিক থেকে গণনা করা হয়? ওই দিক থেকে গণনা করা হয় যে দিক থেকে কার্যকরীমূলক কাছে হয়। যে দিক থেকে কার্যকরীমূলক কি হবে? কাছে হবে, সেদিক থেকে গণনা শুরু করা হবে। কার্যকরীমূলক যে দিক থেকে কাছে হবে সেদিক থেকে গণনা করা হবে। তার মানে কি এদিক থেকে কার্যকরীমূলক কাছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তিনটা কার্বন থাকলে কি বলবা? প্রোপ। আর অ্যালকোহল, অ্যালকোহল কিন্তু সবাই জানো, অ্যালকোহল সম্পর্কে কিছু না বলি। আর অ্যালকোহল থাকার কারণে শেষে কি যুক্ত হবে? অল যুক্ত হবে। তার মানে প্রোপেন যোগ অল, তার মানে হচ্ছে কি প্রোপানল। প্রোপানল যৌগের অবশ্যই নাম জানতে হবে, না জানলে কিন্তু হবে না। প্রোপানল 1 মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এখন একটু বুঝি বিষয়টা। হ্যাঁ থ্যাংক ইউ। প্রোপানল। আচ্ছা প্রোপানল 1 কেন হইছে? কারণ হচ্ছে 1 নাম্বার কার্বনের মধ্যে কি আছে? OH মূলকটা আছে, তাই না? এই তো তোমরা পারতেছো, কত সহজ ইজি। কিন্তু এরকম পুরো প্রতিনিয়ত তোমরা যদি একটু কষ্ট করে পড়ো, নিজের মতো করে গুছিয়ে, তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। ভয় পাওয়ার কিছু নাই যে আমার দ্বারা হবে না, এতগুলো কঠিন একটা জিনিস কি পড়বো, এমন না। নিজের মতো করে গুছিয়ে পড়বা, যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বা, ইনশাআল্লাহ পারবা। আচ্ছা দেখো আচ্ছা দেখো এখানে কার্বন আছে কয়টা? 3টা। এখানেও কার্বন 3টা। এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে? 8টা। এখানে হাইড্রোজেন 8টা। এখানে আছে অক্সিজেন 1টা, এখানে অক্সিজেন 1টা। তার মানে এখানে যা আছে এখানেও তা। তার মানে আণবিক সংখ্যা একই, কিন্তু এদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে এটা হচ্ছে প্রোপানল 1 আর এটা হচ্ছে দেখো 1 2 3। তার মানে কি হবে? প্রোপানল 2। প্রোপানল 2। তার মানে দেখো 1 নাম্বার কার্বনে OH যুক্ত, এখানে কি 2 নাম্বার কার্বনে OH যুক্ত। আমি আবারও বলতেছি, এখানে 1 নাম্বার কার্বনে OH যুক্ত আর এখানে কি 2 নাম্বার কার্বনে OH যুক্ত। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? কার্যকরীমূলক মুখস্থ করতে হবে, তাহলে নামকরণ। হ্যাঁ আমি বলি তোমাদের, বিশেষ করে নামকরণ পড়ানোর আগে কার্যকরীমূলকের নামগুলো আমি লিখে দেব, কোনো সমস্যা নেই, হ্যাঁ ইনশাআল্লাহ। ও হ্যাঁ এখন মুছে দিই, কার্যকরীমূলকের নামগুলো অবশ্যই লিখে দিব। এটা অ্যালকোহল, CHO থাকলে কি হবে? অ্যালডিহাইড, Cl থাকলে হবে নাইট্রাইল, উচ্চারণ করার সময় কি হবে? সায়ানাইড। এগুলো লিখে দিব, টেনশন করার কোনো কারণ নেই। এখন আমরা কি বলবো? কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা 3 নাম্বার। কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক, আচ্ছা দেখো কার্যকরীমূলক সমানতা মানে কি জানো? এদের শুধু কার্যকরীমূলকের ডিফারেন্ট হবে। আচ্ছা মনে করো এই যে একটু আগে এটা মনে হয় তোমাদের তোলা হয়ে গেছে, তাই না? ইম্পর্টেন্ট গুলো লিখে দিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ দেব, থ্যাংক ইউ। আচ্ছা এখন শুধু দুইটা লিখতেছি, দুইটা না 3টা লিখবো। একটু দেখো সবাই, CHO এটার নাম হচ্ছে অ্যালকোহল না অ্যালডিহাইড? এটার নাম কি? অ্যালডিহাইড। সবাই একটু তুলে নাও, এটা লাগবে তো, অ্যালডিহাইড। আর একটু আগে তো বললাম অ্যালকোহল কি হবে? আমি সবগুলো লিখে দিব। আর অ্যালকোহল হবে OH, অ্যালকোহল হবে কি? OH। আর ইথারের ক্ষেত্রে কি হবে? ইথারের ক্ষেত্রে হবে এই যে এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা অ্যালকোহল, এটা কি? ইথার। আরেকটা লিখতেছি কিটোন। কিটোনের ক্ষেত্রে কি হবে? এই যে CO। এগুলো এখন লিখলে কি হবে? একটু পরে তো আবার নামকরণ যখন পড়াবো না, নামকরণের সময় লিখতে হবে কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হবে। থ্যাংক ইউ। দীপ্তি বলবো কার্যকরীমূলকের
যে সমানতা এটা হচ্ছে কি কার্যকরী মূলকের চেঞ্জ হবে। কি রকম কার্যকরী মূলকের চেঞ্জ হবে সবাই একটু দেখি, ওই এগুলো একটু মনে রাখবা কোনগুলা কি। হ্যাঁ, আচ্ছা এখন একটু দেখো, সবাই কিন্তু জানো এটা হচ্ছে ইথানল। কি এটা? ইথানল। আর ইথানলের মেল্টিং পয়েন্ট কত? 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মেল্টিং পয়েন্ট মানে কি? গলনাঙ্ক। তার মানে ইথানলের মেল্টিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা কিন্তু সবাই মনে রাখবা, ভুলে গেলে চলবে না কিন্তু। তার মানে এটা হচ্ছে ইথানল। আর এই ইথানলকে তুমি যদি পর্যাপ্ত পরিমাণ তাপ দাও তাহলে এই কার্যকরী মূলক OH, কার্যকরী মূলক যদি OH হয়, কার্যকরী মূলক যদি OH হয়, হ্যাঁ কথা বলে বুঝতেছি না একটু দেখো, কার্যকরী মূলক যদি OH হয় তাহলে তার নাম কি হবে? অ্যালকোহল। তার নাম কি হবে? অ্যালকোহল। ঠিক আছে, তার নাম কি হবে? অ্যালকোহল। আচ্ছা তার মানে কি হবে বিষয়টা একটু বুঝি নরমালি। এটা হচ্ছে অ্যালকোহল, এটার মধ্যে যদি আমরা তাপ দেই তাহলে CH3CO এই যে CH3 উৎপন্ন হবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, তাহলে দুইটা মিথাইল, 6টা হাইড্রোজেন আছে, এই পাশে 6টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন একটা অক্সিজেন, দুইটা কার্বন দুইটা কার্বন। তার মানে এদের আণবিক সংকেত একই। তার মানে এদের আণবিক সংকেত একই, তাদের আণবিক সংকেত একই কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। এখানে দেখো OH মূলক আসছে, এখানে আছে ইথার, অন্য কারণে কোন আছে না, এখানে হচ্ছে ইথার, এখানে কি ইথার না, এটা হচ্ছে ইথার। তার মানে কি এখানে অ্যালকোহল, এখানে ইথার। তার মানে কি কার্যকরী মূলকের চেঞ্জ হয়েছে। আর কার্যকরী মূলকের চেঞ্জ হওয়ার কারণে, কার্যকরী মূলক চেঞ্জ হওয়ার কারণে এটাকে কি বলবো আমরা? কি বলবো আমরা? কার্যকরী মূলক সমানতা বলবো। আর এটা হচ্ছে একটা মিথাইল, এটা হচ্ছে একটা মিথাইল, তাহলে কি বলবা? ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? এটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার। বাস, কেন হলো এটা? কারণ হচ্ছে এটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার, মানে কার্যকরী মূলকের চেঞ্জ হয়েছে, যার কারণে এটাকে কার্যকরী মূলক সমতা বলে। ঠিক আছে, সবাই এতটুকু কি বুঝতে পারছি? এখন একটু দেখো, এখন আমরা করব টোটোমারিজম। টোটোমারিজম, আচ্ছা সবাই একটু দেখি, এই যে টোটোমারিজম। টোটোমারিজমের মধ্যে দুইটা শর্ত। টোটোমারিজমের মধ্যে কয়টা শর্ত আছে? দুইটা। টোটোমারিজম, টোটোমারিজমের মধ্যে কি হবে? আচ্ছা দ্বিবন্ধন থাকবে। কি হবে? দ্বিবন্ধন থাকলে দ্বিবন্ধনই হবে আর কি। এটা আর কি, যেটাকে আমরা কি বলি? অসম্পৃক্ততা বজায় থাকে বা অসম্পৃক্ততা। ও এটা হচ্ছে ইথানল। ইথানলের মেল্টিং পয়েন্ট হচ্ছে, দীপ্তি বলো কত তাপমাত্রা বলছে, তাই তো? মেল্টিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক, পরীক্ষার মধ্যে এরকম আসে, ইথানলের গলনাঙ্ক কত? ইথানলের গলনাঙ্ক কত? ইথানলের গলনাঙ্ক কত হবে? 78 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 78। সবাই মনে রাখবা। আর আরেকজন কি বলবো? ইথার মূলক, তাই হ্যাঁ, দুইটা মূলক ভিন্ন। আর টোটোমারিজম হচ্ছে এদের দ্বিবন্ধন থাকবে এবং এদের নাম পরিবর্তন হবে, মানে এদের কার্যকরী মূলক পরিবর্তন হবে, কার্যকরী মূলক পরিবর্তন হবে, কার্যকরী মূলক পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা এখন একটু দেখো, আমি একটা লিখতেছি, যদি পরীক্ষায় আসে কেটনের সর্বনিম্ন সদস্য কোনটি, কিটোনের সর্বনিম্ন সদস্য কোনটি, তাহলে হবে প্রোপানন। কিটোনের সর্বনিম্ন সদস্য নাম কি? প্রোপানন। প্রোপানন মানে এটাকে কি বলা হয়? এসিটোন বলা হয়। কি বলা হয়? এসিটোন, এসিটোন, এসিটোন। তার মানে এটা কি এসিটোন বলবা অথবা প্রোপানন বলবা অথবা কি বলবা? প্রোপানন, উদাহরণটা এখানে দেখবো, এখানে নিচে কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, সমস্যা নেই, দেখি দেখা যায় কিনা। হ্যাঁ নিচে দেখা যাবে হয়তো। আচ্ছা তার মানে দেখো এটা একটা এসিটোন, এই এসিটোনকে কি করবা? আচ্ছা এভাবে কি লেখা যায়? কারণ হচ্ছে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2,
অক্সিজেনের যোজনী কত 2 আর 2 হওয়ার কারণে এখান থেকে দ্বিবন্ধনটা এখানে এসে যাবে বন্ধনের মধ্যে, এখান থেকে হাইড্রোজেন এখানে চলে যাবে। তার মানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন চলে আসলে OH হবে, কি হবে OH। এখানে তো একটা বন্ধন এখানে চলে আসছে, তার মানে এখানে দ্বিবন্ধন CH2 CH3। শুধু এটা মনে রাখবা, এটা সিরিয়াল একটু মনে রাখবা। তার মানে দেখো এখানে দ্বিবন্ধন আছে, এখানেও দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে যে কিটোন মূলক বিদ্যমান আর এখানে কি OH মূলক বিদ্যমান। তার মানে কার্যকরী মূলকের পরিবর্তন হয়েছে, দ্বিবন্ধন আছিল, দ্বিবন্ধন আছে। তার মানে এইটা এবং এটা A এবং B পরস্পরের কি বলবা, টোটোমারিজম সমানতা বলবা, টোটোমারিজম সমানতা বলবা। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব মেটামারিজম। কি দেখব, মেটামারিজম। এখন একটু দেখো মেটামারিজম, মেটামারিজম। আচ্ছা মেটামারিজম মানে কি জানো, মেটামারিজম হচ্ছে কার্বন সংখ্যা অসমতার কারণে। কার্বন সংখ্যা অসমতা মানে এদের কার্বন সংখ্যা সমান হবে না, তাহলে সেটাকে কি বলবা, অসমানতা বলবা বা মেটামারিজম বলবা। এটা 5 নাম্বার, সরি হ্যাঁ। CH3 CH2 এখানে অক্সিজেন। আচ্ছা অক্সিজেন মানে কি, শুধু অক্সিজেনের দুই পাশে দুটো বন্ধন দিলাম, এটাকে কোন ধরনের কার্যকরী মূলক সমানতা বলে, এটাকে কোন ধরনের কার্যকরী সমানতা বলে? হ্যাঁ দীপ্তি বলো। এখানে দুটো অক্সিজেন দুই পাশে দিলাম, তাহলে এটাকে কোন ধরনের কার্যকরী মূলক, মানে কোন ধরনের সমানতা বলে, বা এটার কার্যকরী মূলকের নাম কি, শুধু কার্যকরী মূলকের নাম কি সেটা বলো। আর মেটামারিজমে তো গাঠনিক সমানতা শেষেরটা না। অসমানতা, হ্যাঁ থ্যাংক ইউ। মানে হচ্ছে মেটামারিজম, এটা হচ্ছে ইথার। মেটামারিজম হচ্ছে কার্বন সংখ্যার অসমতা হবে, আর যেটাকে আমরা কি বলবো মূলত, যেটাকে মেটামারিজম বলবো যদি অসমতা হয়। আমি লিখে দিচ্ছি বাংলাতে, কার্বন সংখ্যা অসমতা, কার্বন সংখ্যা অসমতা। অসমতা মানে যেটা সমান না। অসমতা মানে কি, অসমতা মানে হচ্ছে যেটা সমান না। যদি সমান হয় তাহলে আর কি মেটামারিজম হবে না। এই যে এটা CH2, এই যে CH3, এটা একটু সবার নাম লিখলাম, মনে করো ডাইফেনিল লিখলাম, লেখার পরে CH3 অক্সিজেন CH2 CH2 CH3। আচ্ছা দাঁড়ানো বিষয়টা কি দাঁড়ালো, এই পাশে যতগুলা কার্বন আছে, এই পাশে যতগুলা কার্বন, এই পাশে একটা ইথার মূলক আছে, এই পাশে একটা ইথার মূলক। হ্যাঁ তার মানে এটা কি, এটার কি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কেন, কারণ হচ্ছে দেখো এই যে অক্সিজেনের বাম পাশে দুইটা কার্বন ছিল, এখানে কি অক্সিজেনের বাম পাশে একটা কার্বন, তার মানে কি কার্বন সংখ্যা অসমতা হয়েছে কি, আর কার্বন সংখ্যা অসমতা হওয়ার কারণে এটাকে কি বলবা, এটাকে বলবা মেটামারিজম। ঠিক আছে বিষয়টা, এটা সবাই নরমালি মনে রাখবা। এটা হচ্ছে মূলত আমাদের গাঠনিক সম্পর্ক বা গাঠনিক সমতা পড়াইলাম। এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এটা হচ্ছে শুধু গাঠনিক সমতার 5টা প্রকারভেদ পড়াইলাম। এখন আমি তোমাদের পড়াবো আলোক সমানতা বা স্টেরিও সমানতা। হ্যাঁ একটু দেখো, এখন একটু দেখো সবাই, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা, আচ্ছা দেখো স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা এটা আবার কি বা এটা কত প্রকার? আচ্ছা পরীক্ষা যদি আসে স্টেরিও সমানতা কত প্রকার, তাহলে কত প্রকার দিবা? স্টেরিও সমানতা 2 প্রকার। স্টেরিও সমানতা কত প্রকার? 2 প্রকার। স্টেরিও সমানতা কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। পরীক্ষা যদি আসে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা কত প্রকার? 2 প্রকার। হ্যাঁ মূলত কার্বন সংখ্যা অসমতা হলেই সেটা হচ্ছে মেটামারিজম। শুধু এতটুকু মনে রাখবা, কার্বন সংখ্যা অসমতা হলেই হবে, অন্য কিছু হওয়ার দরকার নেই। শুধু একটা প্রধান বৈশিষ্ট্য দেখলেই হবে। প্রধান বৈশিষ্ট্য কি?
আর কার্বন সংখ্যা অসমতা হওয়া লাগবে। এটা বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ দীপ্তি বলো তুমি বুঝতে পারছো কিনা? আমি আবার বলতেছি, বাম পাশে কার্বন ছিল 2টা, আর অক্সিজেনের বাম পাশে ডান দিকে যাওয়ার পর হয়েছে 1টা। তার মানে এদের কার্বন সংখ্যা ডিফারেন্ট হয়েছে। আর কার্বন সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাহলে সেটাকে মেটামরিজম বলবা, নট টোটোমরিজম। ঠিক আছে? এখন বুঝতে পারছি কিনা সেটা একটু জানাও। আর হ্যাঁ জ্যামিতিক সমানতা, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। আরেকটা হচ্ছে কি আলোক সমানতা। আলোক সমানতা, আলোক সমানতা। আর মনে রাখবা জ্যামিতিক সমানতার আরেকটা নাম আছে যেটাকে আমরা কি বলবো? সিস ট্রান্স সমানতা বলবো। যেটাকে আমরা কি বলবো? সিস ট্রান্স। ওকে ভাই বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা জ্যামিতিক সমানতা কি? সিস ট্রান্স। আলোক সমানতার মধ্যে বাধ্যতামূলক থাকতেই হবে কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কাইরাল কার্বন। এখন কাইরাল কার্বন সম্পর্কে পড়াবো, তার আগে জ্যামিতিক সমানতার পড়ে নিব। কাইরাল কার্বন। আচ্ছা কাইরাল কার্বনের অন্য একটা নাম আছে। কাইরাল কার্বনের অন্য একটা নাম হচ্ছে অপ্রতিসম কার্বন। কি কার্বন? অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন তার মানে কি? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকবে কি এই আলোক সমানতার মধ্যে। আর জ্যামিতিক সমানতার মধ্যে কি সিস এবং ট্রান্স থাকতেই হবে। এখন আমরা এই দুইটা পড়াবো। এই দুইটা পড়লে মোটামুটি ভাবে রাসায়নিক মিশ্রণ, ডায়াস্টেরিওমার, মিশ্র যৌগ, এই দুই একটা জিনিস দেখলেই আমরা মোটামুটি ভাবে সমতা শেষ হবে। তারপরে আমরা আস্তে আস্তে নামকরণের মধ্যে প্রবেশ করব। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কি? ক্লিয়ার দেখা যাচ্ছে কি? যে ক্লিয়ার দেখা যাচ্ছে? লাইভ একটা যাচ্ছে, মানে নেটওয়ার্ক সমস্যা হয়তো। এই নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে মনে হয় ঠিক আছে, তাই না? সমস্যা নেই, একটু দেখো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসটা চালাই যাই। ওই এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা একটু বলো। জি এখন দেখা যাচ্ছে না? তোমাদের কমেন্ট গুলো আমি পড়তে পারতেছি। জি জি এখন দেখা যাবে, এখন দেখা যাবে। জি এখন দেখা যাচ্ছে কি? এখন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দীপ্তি বলো এখন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দীপ্তি বলো দেখা যাচ্ছে কিনা এখন? হ্যাঁ জি এখন দেখা যাবে, এখন ঠিক আছে। নেটওয়ার্ক সমস্যা করছিল তো এই জন্য। যে এখন ক্লিয়ার কিনা সেটা একটু বলো। তাহলে আমরা কি বলবো? জ্যামিতিক সমানতা। আচ্ছা জ্যামিতিক সমানতা কত প্রকার? জ্যামিতিক সমানতা প্রকার নাই, এটা হচ্ছে সিস ট্রান্স সমানতা। এই যে সিস ট্রান্স সমানতা। ঠিক আছে? কথা বোঝা যায়? ক্লিয়ার দেখা যায় না? হ্যাঁ ক্লিয়ার দেখা যাবে, এখন থেকে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো জ্যামিতিক সমানতা
এটা হচ্ছে সিস এবং ট্রান্স। এই নোট লিখে রাখো, এই নোট হচ্ছে সিস হবে কখন? আচ্ছা সিস হবে কখন জানো? সিস হবে তখনই যখন ভারী মৌলগুলো একই পাশে থাকবে। ভারী মৌলগুলো একই পাশে থাকবে। ভারী মৌলগুলো একই পাশে থাকবে। মৌলগুলো একই পাশে থাকবে। তার মানে কি সিস কিন্তু তখনই হবে যখন ভারী মৌলগুলো একই পাশে থাকবে। এটা কিন্তু নোট সবাই মনে রাখবা, এটা না মনে রাখলে কিন্তু হবে না। এখন দেখা যাচ্ছে কিনা সেটা একটু বলো। আচ্ছা একটা যৌগ লিখলাম, আর এটার ক্ষেত্রে কি থাকবে? এই দুটো জিনিস হতে হবে, একটা হচ্ছে অ্যালকিন মানে দ্বিবন্ধন থাকতে হবে অথবা ত্রিবন্ধন থাকতে হবে। ত্রিবন্ধন তো কখনোই সম্ভব না, দ্বিবন্ধন থাকতে হবে মানে অ্যালকিন হতে হবে। অ্যালকিন বলতে এটা দ্বিবন্ধন থাকা লাগবে। এটা কি থাকা লাগবে? দ্বিবন্ধন থাকা যাবে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। নেটওয়ার্ক সমস্যা বলে এরকম হয় মাঝে মাঝে। আচ্ছা তার মানে কি এটা একটা যৌগ লিখলাম। এখানে মনে করো CH3 লিখলাম, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে হাইড্রোজেন। আচ্ছা বিষয়টা হচ্ছে একটু দেখো, সিস যদি সিস মানে হচ্ছে তখনই হবে যখন ভারী মৌলগুলা একই পাশে থাকে। ভারী মৌলগুলা একই পাশে থাকে। তার মানে এই যে এটা কি? আচ্ছা হাইড্রোজেনের তুলনায় মিথাইল কি বেশি ভারী মৌল না? এই হাইড্রোজেনের তুলনায় এই মিথাইল মৌল কি ভারী মৌল না? এই ভারীগুলো কি একই পাশে কি না? একই পাশে। তার মানে এটা যদি আমি আবার নতুন করে আঁকি, আঁকলে এরকম হয়, এই যে CH3 হাইড্রোজেন, CH3 হাইড্রোজেন। তার মানে কি এটা দেখো এটা কি একই পাশে না? একই পাশে বোঝাতে যাচ্ছি আমি উপরেটা একই পাশে, নিচেরটা একই পাশে। তার মানে উপরে দুইটা একই পাশে আছে, উপরে ভাগ নিচে হোক, দুইটা একই পাশে ভারী মৌলগুলো উপরে হইলেই বা নিচে হইলেই সেটার ক্ষেত্রে সিস বলবা। তার মানে একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, তাহলে লাস্টে কি বলবা? সিস বলবা। লাস্টে কি বলবা? সিস। আর 1 2 3 4 চারটা কার্বন থাকলে কি বলবা? বিউট। চারটা কার্বন থাকলে কি বলবা? বিউট। তার মানে এটা কি হবে? বিউটিন। তার মানে এটা কি হবে? বিউটিন। আচ্ছা বিউটিন কত নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে? 2 নাম্বার কার্বনে, তার মানে সিস বিউটিন 2। এখন বলো সবাই সিস কেন হইছে এটা বুঝতে পারছি কি? এই যে দীপ্তি বলো তো সিস কেন হইছে বুঝতে পারছি কি? সিস হইছে কারণ হচ্ছে এই ভারী মৌলগুলো একই পাশে ছিল। এখন যদি ভারী মৌলগুলো একই পাশে না থেকে এমন করে থাকতো, এখানে মিথাইল মূলক, এখানে হাইড্রোজেন, এখানে মনে করো একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে মিথাইল মূলক। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? এই ভারী মৌলগুলো একই পাশে অথবা ভারী মৌলগুলো কি একই পাশে না? যদি ভারী মৌলগুলো একই পাশে না হয় তাহলে সেক্ষেত্রে তুমি সেটাকে কি বলবা? ট্রান্স বলবো। কি বলবো এটাকে? ট্রান্স। এই যে ট্রান্স কি বলবা? ট্রান্স। আচ্ছা 1 2 3 4 4 হলে কি বলবো? বিউটিন 2। এখন ট্রান্স কেন হয়েছে? কারণ হচ্ছে বাড়িগুলো একই পাশে নাই, এই জন্য। বুঝতে পারছি কি? এটা হচ্ছে মূলত তোমার জ্যামিতিক সমতা। এখন আমরা বলবো আলোক সমানতা। কি বলবো? আলোক সমানতা। একটু দেখো সবাই, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো সমস্যা নাই, আমি কোশ্চেনের উত্তর গুলা দেব। সমস্যা নাই, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যেটা না বুঝতে পারো সেটা অবশ্যই জানাবা, অবশ্যই কমেন্টে বলে রাখবা। এখনো বলতে পারো, যেটা না বুঝতে পারো এখনো বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা সবাই একটু দেখি আলোক সমানতার মধ্যে তোমাদের একটা কোয়েশ্চন করি। কোয়েশ্চনটা হচ্ছে আলোক সমানতার মধ্যে বাধ্যতামূলক কি থাকতেই হবে? আলোক সমানতার মধ্যে একদম কনফার্ম থাকতেই হবে, কি থাকা লাগবে? মানে এই আলোক সমানতা এছাড়া হবেই না, কার্বন কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কার্বন কার্বন। তার মানে কি আলোক সমানতা? আলোক সমানতা কি? যেটার মধ্যে কি দর্পণ প্রতিবিম্ব হবে, মানে কি থাকা লাগবে?
কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে? কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন মানে কি? যে কার্বনে চারটা হাতে ভিন্ন ভিন্ন চার ধরনের মূলক থাকে, চারটা হাতের মধ্যে ভিন্ন ভিন্ন চার ধরনের মূলক থাকবে, তাহলে সেটাকে কি বলবো তোমরা? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। সবাই কি এতটুকু বুঝতে পারছি? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। কেন কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হবে? কারণ হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হচ্ছে ওই কার্বনই যে কার্বনে চারটা ভিন্ন ভিন্ন চার ধরনের মূলক থাকবে। ঠিক আছে? এতটুকু কি সবাই বুঝতে পারছি কাহিনীটা? সবাই নরমালি মনে রাখবা। আর এখন একটু দেখো, এটা কাইরাল কার্বন থাকবে। এখন এই একটা যৌগ থেকে তোমাদের সবগুলো বুঝাবো ইনশাআল্লাহ। COOH, এখানে কি OH, এটা হাইড্রোজেন, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে H। আচ্ছা এই কার্বনকে কাইরাল কার্বন বলবা কিনা? হ্যাঁ, কেউ বলো এই কার্বনকে কাইরাল কার্বন বলা যায় কিনা? আচ্ছা এই কার্বনকে কাইরাল কার্বন বলা যায়। কেন কাইরাল কার্বন বলা যায়? কারণ হচ্ছে এই কার্বনের চারটা হাতের মধ্যে বা চারটা বন্ধনের মধ্যে ভিন্ন ভিন্ন চার রকমের মূলক আছে। ভিন্ন ভিন্ন চার রকমের মূলক আছে। যেহেতু ভিন্ন ভিন্ন চার রকমের মূলক আছে, সেহেতু এই কার্বনকে কি বলা হয়? কাইরাল কার্বন বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ল্যাকটিক অ্যাসিড কি? ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এটা ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে? এই যে ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা ডি মানে হচ্ছে বাম। ডি মানে কি? বাম। আর এল মানে মনে করো ডান। এল মানে কি? বড় করে একটা এল দিবা, স্মল এল, এটা হচ্ছে ডান। ঠিক আছে? এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এটা কি ল্যাকটিক অ্যাসিড? ডি ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা এটাকে তুমি যদি দর্পণ প্রতিবিম্ব করো, কারণ ছিল না তাই মাঝে ক্লাস করতে পারি নাই। ও হ্যাঁ, থ্যাংক ইউ। ক্লাস, হ্যাঁ যারা ক্লাস করতে পারো না বা ক্লাসগুলো মানে মিস হয়ে যাচ্ছে কারেন্টের জন্য অথবা নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লাসগুলো করতে পারো না, পরবর্তী সময় ফ্রি টাইমে ক্লাসগুলো করে নিবা। তোমাদের কিন্তু আর বেশি দিন সময় নাই। যে সময়টুকু আছে সেই সবটুকু সময় একটু কষ্ট করে পড়াশোনা করো। চান্স পাওয়ার পরে মনে করো সারাদিন রাত ফোন ইউজ করো, অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও, গল্প করো, বেড়াইতে যাও, ঘুরতে যাও, কোনো সমস্যা নেই। আগে চান্স তো পায় না, চান্স পাওয়ার জন্য একটু কষ্ট করে পড়ো সবাই, ইনশাআল্লাহ অনেক ভালো করবা। আচ্ছা এই ডি ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা ডি ল্যাকটিক অ্যাসিড কি তুমি কি করবা? দর্পণ প্রতিবিম্ব করবা। দর্পণ প্রতিবিম্ব মানে এই আয়নার সামনে যদি এটাকে রাখা হয়, কোন একটা আয়নার সামনে যদি রাখা হয়, তাহলে দেখো প্রথমটা লাস্টেরটা কিন্তু অলওয়েজ ঠিক থাকবে। ফার্স্ট চ্যাপ্টার প্রথমটা কি থাকবে? অলওয়েজ ঠিক থাকবে। তার মানে কি হাইড্রোজেনটা কিন্তু আয়নার খুব কাছাকাছি দেখা যাবে, এই যে ও, আর এই যে হাইড্রোজেন অনেক দূরে চলে যাবে। তার মানে এটাও তো ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা তার মানে কি এটা কি ক্লকওয়াইজ ঘুরছে না? ক্লকওয়াইজ মানে এটা ডান দিকে ঘুরছে। দেখো আমার হাতটা সবাই এভাবে ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘোরার কারণে এটাকে এল ল্যাকটিক অ্যাসিড বলবো। কি বলবা? এল ল্যাকটিক অ্যাসিড। এল ল্যাকটিক অ্যাসিড। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এল মানে ডান দিকে ঘুরাইছি। এখন দেখো এটাকে যদি আমরা বাম দিকে ঘুরাই, তাহলে সেটা কি পাবো? কম ছিল না। আচ্ছা এখন একটু দেখো সবাই, এটা ডান দিকে যদি ঘুরে তাহলে এল, কারণ হচ্ছে এল মানে হচ্ছে ডান, আর বাম দিকে ঘুরলে কি হবে? ডি। এখানে কি হবে? প্লাস 2.24 ডিগ্রি। তার মানে এটা যদি 2.24 ডিগ্রি ঘুরে, এটাকে তার বিপরীত দিকে ঘুরাইলে এটা মাইনাস 2.24 ডিগ্রি ঘুরবে না? এটা। আচ্ছা দেখো এটা হচ্ছে মূলত এল সমতার একটা অংশ। আর হ্যাঁ সবাই একটু বুঝি, এটা ধরে নিলাম এ যৌগ, এটা ধরে নিলাম কি বি যৌগ। এটা এ একটা সমাণু, এটা বি একটা সমাণু। আচ্ছা এ সমাণু সাপেক্ষে বি কে কি বলবা? এনানসিওমার বলবা। কি বলবা? এনানসিওমার বলবা। আমি আবারও বলতেছি, এটা মুছে দেই। এনানসিওমার, এনানসিওমার রেসেমিক মিশ্রণ
ডায়াস্টেরিওমার, আরেকটা হচ্ছে মেসোযৌগ। কি যৌগ? আলোক সমান্তরাল গুরুত্বপূর্ণ চারটা অংশ লিখছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখি সবাই এল ল্যাকটিক অ্যাসিড দেখতে বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা এল ল্যাকটিক অ্যাসিড, এটা ল্যাকটিক অ্যাসিড, ভালো কথা। ডান দিকে ঘোরানোর ফলে মাইনাস হচ্ছে, আবার বাম দিকে ঘোরানোর ফলে প্লাস। এটা এই বিষয়টা কিন্তু সবাই নরমালি মনে রাখবা। এখন একটু দেখো সবাই, একটু এর সাপেক্ষে, আচ্ছা এখানে যা আছে এখানে কিন্তু তাই, খালি পার্থক্য হচ্ছে ওয়েস্ট ছিল ডান পাশে আমাদের এই যৌগের মধ্যে, আর এই যৌগের মধ্যে ওয়েস্ট আছে বাম পাশে, মানে সেম জিনিসই, ঠিক আছে। মানে এদের আণবিক সংকেত একই, কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। এখন একটু বুঝি, এর সাপেক্ষে বি কে কি বলবা? এনানসিওমার বলবা। কি বলবা? এনানসিওমার। বি কে এর সাপেক্ষে কি বলা হয়? এনানসিওমার। এ কে বি এর সাপেক্ষে এনানসিওমার বলে, আবার বি কে এর সাপেক্ষে এনানসিওমার বলে। মানে এটা এনানসিওমার, এটার সাপেক্ষে এটা এনানসিওমার, এটার সাপেক্ষে এটা এনানসিওমার। তার মানে এনানসিওমারের সংজ্ঞাটা কি বুঝতে পারছি? এরকম কোন একটা উদাহরণ দিয়া এটা সংজ্ঞা দিবা, মনে থাকবে। তার মানে এ যৌগের সাপেক্ষে বি যৌগকে কি বলে? এনানসিওমার বলে। এটা এখন রেসিমিক মিশ্রণ হচ্ছে দুইটাই এনানসিওমার, এটা একটা আলাদা করে এনানসিওমার, এটা আলাদা করে এটাকে কি বলবা? এনানসিওমার। তো দুইটা এনানসিওমার, এই দুইটা এনানসিওমার তুমি যদি যোগ করো তাহলে যেটা পাবা সেটা হবে রেসিমিক মিশ্রণ, মানে a প্লাস b, মানে a একটা যৌগ b একটা যৌগ, a একটা এনানসিওমার, b একটা এনানসিওমার। তার মানে দুইটা এনানসিওমারের সমষ্টিকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ বলা হয়। তার মানে a এবং b দুইটা যোগ করলে কি পাবা জানো? জিরো পাবা, জিরো। কারণ হচ্ছে এখানে প্লাস 2.24 ডিগ্রি, এখানে মাইনাস 2.24 ডিগ্রি, এই দুইটাকে যোগ করলে কত হবে? জিরো হবে। কেন জিরো হবে? কারণ হচ্ছে এখানে প্লাস 2.24 ডিগ্রি থেকে মাইনাস 2.24 ডিগ্রি চলে গেলে কি থাকবে? জিরো থাকবে। তার মানে রেসিমিক মিশ্রণের মধ্যে এই দুইটার যোগফল প্রশমিত হয়ে যায়, মানে জিরো হয়ে যায়। প্রশমিত হয়ে যায় মানে জিরো হয়ে যায়। তার মানে রেসিমিক মিশ্রণ কাকে বলে? রেসিমিক মিশ্রণ ওইটাকেই বলা হয়। দুইটা এনানসিওমারের সমাণবিক মিশ্রণকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ বলা হয়। এটা একটা এনানসিওমার, এটা একটা এনানসিওমার, দুইটা এনানসিওমারের সমাণবিক মিশ্রণকে কি বলবা তুমি? এনানসিওমার রেসিমিক মিশ্রণ বলবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের রেসিমিক মিশ্রণ। এখন শুধু ডায়াস্টেরিওমার এবং মেসোযৌগ পড়াবো, ডায়াস্টেরিওমার এবং মেসোযৌগ। আচ্ছা, যে কোনো একটা উদাহরণ লিখতেছি, তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না যে মেসোযৌগ কাকে বলে, ডায়াস্টেরিওমার কাকে বলে, বলে কি আসবে না? কি আসবে তাহলে? একটা উদাহরণ দিয়ে বলবো এটা কোন ধরনের সমতা প্রদর্শন করে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি? এটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, এখানে দেখো কার্বন কার্বন কয়টা? আচ্ছা, এখানে কার্বন কার্বন কয়টি? এখানে কার্বন কার্বন কতটি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কার্বন কার্বন কয়টা? কার্বন কার্বন হচ্ছে দুইটা, কার্বন কার্বন দুইটা। এখানে একটা কার্বন কার্বন, এটাও কি একটা কার্বন কার্বন, ঠিক আছে। আচ্ছা, কেন এটা কার্বন কার্বন? কারণ হচ্ছে এই কারণে চারটা হাতের মধ্যে বা চারটা বন্ধনের মধ্যে ভিন্ন ভিন্ন চার ধরনের মূলক আছে, একটা দুইটা তিনটা, এই সবটুকু মিলে একটা, তার মধ্যে কয়টা হলো? চারটা। আর এখানে কি একটা দুইটা তিনটা, সবটুকু মিলে একটা, তার মানে কার্বন কার্বন কয়টা আছে? দুইটা। তার মানে এটাকে যদি অর্ধেকটাকে প্রতিবিম্ব করি, সি ডাবল এস ফার্স্টটা ঠিক থাকবে, এই যে হাইড্রোজেনটা খুব কাছাকাছি দেখা যাবে, তাই না? এই যে আচ্ছা, এখানে যে হাইড্রোজেন অনেকগুলো দেখা যাবে, এই যে অক্সিজেন। তার মানে দেখো এই যে অর্ধেক অংশকে প্রতিবিম্ব করার ফলে, অর্ধেকটা অংশকে প্রতিবিম্ব করার ফলে দীপ্তি বলছিল চারটা, কার্বন কার্বন চারটা না, এখানে টোটাল কার্বন আছে চারটা। কাইরাল কার্বন, কাইরাল মানে কি? কার্বন হচ্ছে যে কার্বনের চারটা বন্ধনের মধ্যে ভিন্ন ভিন্ন চার রকমের মূলক থাকবে, সেটাকে কি বলবো? কাইরাল কার্বন বলবো, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটু বুঝি কোন একটা যৌগের, এটা মনে করো এ একটা যৌগ, এটা বি একটা যৌগ, তাই না? এ একটা যৌগের
অর্ধেক অংশকে, তুমি অর্ধেক অংশকে প্রতিবিম্ব করার ফলে যেটা পাইছো এটার সাথে এটা কি মিলে গেছে না? হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, OH OH, এই যে COH COOH COOH নরমালি। তার মানে কি কোন একটা যৌগের অর্ধেক অংশকে প্রতিবিম্ব করলে যে অংশটা পাওয়া যায় তা যদি অপর অংশের উপরে পতিত হয় বা আবর্তিত হয় তাহলে সেটাকে মেসোযৌগ বলে। কারণ হচ্ছে অর্ধেক অংশকে প্রতিবিম্ব করার ফলে তুমি যা পাইছো এটা যদি আবার এটার উপরে রাখা হয় তাহলে সেম জিনিস হয়, আর সেম জিনিস যখন হবে তখন মেসোযৌগ, আর সেম যদি না হয় তাহলে সেটাকে ডায়াস্টেরিমর বলে। সেম যদি না হয় তাহলে সেটাকে কি বলবা? ডায়াস্টেরিমর বলবা। তার মানে মোটামুটি ভাবে তোমাদের সমানতা এতটুকু। আর এখন আমি তোমাদের নামকরণ বলাবো, তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে নামকরণ বলাবো। আগে নামকরণ বলা উচিত ছিল কিন্তু সমানতা বলাই নিছি, কারণ হচ্ছে এই সমানতা থেকে যে নামকরণ গুলা পাবো ওই নামকরণ অংশের মধ্যে সেটা বলাবো, ঠিক আছে? তাহলে আমরা নামকরণের মধ্যে প্রবেশ করি। নামকরণ করার আগে তোমাদের সবারই কার্যকরীমূলক জানতেই হবে। আর পরীক্ষার মধ্যে কিন্তু এরকম বলে দেওয়া থাকে নিচের কোনটা থাইরোল এর কার্যকরীমূলক। থাইরোল, আচ্ছা থাইরোল এটা নাম শুনেছো আগে কখনো? অনেক জন নাম হইয়া থাইরোল তো নামই শুনি নাই। থাইরোল কি? থাইরোল একটা কার্যকরীমূলক আছে, তোমরা বইটা একটু ভালো মতো খুলে দেখবা। আচ্ছা তাহলে সবাই একটু দেখো এই নামকরণ করার আগে তোমাদের কার্যকরীমূলক। আচ্ছা দ্বিতীয় বলো তো থাইরোল, এই নাম আগে কখনো শুনছো কিনা? থাইরোল, এই যে এটা থাইরোল। আচ্ছা এখন আমরা বলবো নামকরণ। নাম হ্যাঁ কমেন্টে জানাও থাইরোল নাম শুনেছো কিনা। আচ্ছা এখন একটু শোনো, আমরা কার্যকরীমূলকের নামগুলো জানবো। কার্যকরী বা নাম সমূহ। হ্যাঁ এই দ্বিতীয় তুমি বলবা এই থাইরোল নাম শোনো নাই, দেখছো এটা কার্যকরীমূলক। পরীক্ষার মধ্যে কিন্তু আচ্ছা দেখো পরীক্ষার মধ্যে কিন্তু এরকম বলবে না যে অ্যালকিন বলতে কি বুঝো, মানে অ্যালকেন হচ্ছে যেটা এটা এরকম হবে CnH2n+2, এটা কিন্তু নরমালি সবাই পড়ে আসছে তাই না? মনে করো যে অ্যালকিন কি হবে CnH2n এরকম, অথবা অ্যালকাইন কি হবে এই যে CnH2n-2। আর অ্যালকাইন মানে হচ্ছে একক বন্ধন, আর অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন। অ্যালকেনের বন্ধনের দূরত্ব কতটুকু জানো? বন্ধনের দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার, আর অ্যালকিনের কত 0.134 ন্যানোমিটার, আর অ্যালকাইনের কত 0.120 ন্যানোমিটার। ঠিক আছে, এই মানগুলো কিন্তু আসে পরীক্ষার মধ্যে। অ্যালকেনের সংকলন কি হবে sp3, আর অ্যালকিনের সংকলন কি হবে sp2, আর অ্যালকেনের সংকলন কি হবে sp হলো 180 ডিগ্রি, r2 হচ্ছে রৈখিক মানে সরলরৈখিক। এগুলো কিন্তু সবাই জানো, এটা হচ্ছে 120 ডিগ্রি, আঁকা হচ্ছে ত্রিভুজাকার। সবাই তুলে রাখবা অথবা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা, করে রাখবা। আর এটা হচ্ছে কি 109.5 ডিগ্রি অথবা কি চতুস্তলকীয়, আকৃতি কি চতুস্তলকীয়। ঠিক আছে, হলো এটা একটু মনে রাখবো সবাই, ললিক নেই না, হ্যাঁ চতুস্তলকীয়। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এই যে এইগুলা কিন্তু পরীক্ষার মধ্যে নরমাল গুলো আসবে না, যেগুলা গাণিতিক সংকেত কি হবে কি না হবে, যেগুলা ব্যতিক্রম থাকবে, যেগুলা একটু অন্য টাইপের কোশ্চেন থাকবে সেগুলা থেকে আসে। তার মানে তোমাদের যে ব্যতিক্রম টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমাদের বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। একটা জিনিস একবার পড়ছিলাম, পরীক্ষা যাওয়ার পরে মনে হবে মা এটা কাছাকাছি আসছে, অথবা না তোমাদের এরকম হবে মাঝে মাঝে যে প্রশ্ন কমন পড়ছে উত্তর কমন পড়ে নাই, প্রশ্ন কমন পড়ছে কিন্তু উত্তর কমন পড়ে নাই। এই জন্য কি করতে হবে, প্রশ্ন ভালো মতো করতে হবে, উত্তরটাও ভালো মতো জেনে যেতে হবে আর কি। আচ্ছা তাহলে সবাই একটু দেখি, এগুলো নরমালি মনে রাখবা, এত ন্যানোমিটার এদের বন্ধন দূরত্ব, এদের সংকলন গুলা এগুলা, কিন্তু আমরা কার্যকরীমূলকের নামগুলা দেখবো। এই এত নরমাল গুলো আসবে না, একটু ব্যতিক্রম টাইপের যেগুলো আছে সেগুলো আসবে। ব্যতিক্রমের মধ্যে হচ্ছে
তিনটা নাম ব্যতিক্রম, তিনটা নাম আসলে ব্যতিক্রম। কিরকম জানো, এরকম থাইল, থাইলের কার্যকরী মূলক হচ্ছে এই যে অ্যাসিস, এস এস সালফার এবং হাইড্রোজেন দুটো একত্রে থাকলে সেটা কি বলবা, থাইল। এটা একটা ব্যতিক্রম। আরেকটা হচ্ছে তোমরা সবাই যেটাকে বুল বলে থাকো বা এরকম মনে হয়, নাইট্রাইল, সিএন কে কি বলে, নাইট্রাইল মূলক বলে। এটা কখনো সায়ানমূলক বলবা না, এটাকে সায়ানমূলক বলবা বা সায়ানাইড বলবা না। কারণ হচ্ছে এটা নাম বলার ক্ষেত্রে, এটা উচ্চারণ করার ক্ষেত্রে সায়ানো বলবা। কি বললাম, এটা মানে সিএন, এটা যখন নাম বলবা বা নাম উচ্চারণ করবা তখন কি বলবা, সায়ানো বলবা। যেরকম দেখো এখানে যদি আমরা লিখি এই যে সিএন, তো সায়ানো বেঞ্জিন, এটা কি বলো, সায়ানো বেঞ্জিন, সায়ানো বেঞ্জিন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে এরকম যে সিএন থাকলে উচ্চারণ করবা কি, সায়ানো বা সায়ানাইড, কিন্তু কার্যকরী মূলকের নাম কি হবে, নাইট্রাইল। এটা এন মানে নাইট্রাইল, নাইট্রো মূলক না কিন্তু, ঠিক আছে, নাইট্রাইল। এখন যদি বলা আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল হলে এন আগে আসবে সেটা। এখন বলবা এনসি, এরকম জগৎ আগে কখনোই শুনি নাই। এনসি হচ্ছে কার্বনিক পরীক্ষার মধ্যে বা প্রাইমারি এমন যখন আমরা পরীক্ষা করি, প্রাইমারি এমন পরীক্ষা করার সময় এই আইসোনাইট্রাইল মূলক উৎপন্ন হয় যেটা খুব খুব একদম দুর্গন্ধ মিশ্রযুক্ত থাকে, ঠিক আছে, সেটা একটু মনে রাখবো সবাই, আইসোনাইট্রাইল। এখন যদি বলি নাইট্রোস মূলকের কার্যকরী মূলক কোনটা, তোমরা বলবা ভাইয়া কি লিখতেছে, সবগুলা ব্যতিক্রম লিখতেছে, আমাদের কম বলো না একটাও। পরীক্ষার মধ্যে কিন্তু তোমরা সবাই যেগুলা জানো এগুলা কিন্তু অন্যরাও জানে। তার মানে কি করা লাগবে তোমাদের, যেগুলো ব্যতিক্রম গুলো আছে এগুলো খুঁজে এবং আমি যেগুলো পড়ায় দিই সেগুলো নোট করে প্রতিনিয়ত পড়বা, কারণ কমন কোশ্চেন সবাই জানে। মনে করে রাখো অ্যালকোহলের কার্যকরী মূলক কি, এই যারা নবম শ্রেণীতে পড়ে, দশম শ্রেণীতে পড়ে তারাও বলে দিতে পারবো হয়েছে। তার মানে কি, যে কমন জিনিসগুলো আছে সবাই পারবে, যেগুলো আনকমন বা একটু ব্যতিক্রম টাইপের কোশ্চেন আছে সেগুলা কিন্তু সবাই পারবে না, সেগুলা কিন্তু মানে আনসার করে তোমার আগায় যেতে হবে, কারণ হচ্ছে ওইগুলো একদম সঠিক হওয়া চাই। তার মানে কি হবে, নাইট্রোস মূলক, কি মূলক, নাইট্রোস মূলক। নাইট্রোস মূলক হচ্ছে অ্যানো, শুধু অ্যানো থাকবে। এখন নরমালি গুলা লিখি যেগুলো একদম সবাই পারে, অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। কি এখন একটু মনে রাখো আরেকটা লিখি, যদি পরীক্ষা আসে কার্বনিক মূলক এর সংকরায়ন কি, কার্বনিক মূলক বা কার্বনিলের সংকরায়ন হচ্ছে, কার্বনিলের সংকরায়ন হচ্ছে sp2, কার্বনিল মূলকের সংকরায়ন হচ্ছে sp2। এর দীপ্তি বলো বুঝতেছি কিনা, না বুঝলে কোশ্চেন করো। কার্বনিলের সংকরায়ন হচ্ছে sp2। কার্বনিল মূলক কয়টা, দুইটা। কার্বনিল মূলক কয়টা, দুইটা। একটা হচ্ছে কিটোন আরেকটা হচ্ছে CHO, একটা হচ্ছে কিটোন আরেকটা হচ্ছে CHO, একটা হচ্ছে কিটোন একটা হচ্ছে CHO, ঠিক আছে। আচ্ছা কিটোনটাকে কিভাবে ভেঙে রাখবা, এরকম, আর এটাকে কিভাবে ভেঙে রাখবা, এই যেটা। তার মানে এটা হচ্ছে কিটোন মূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড, সবাই কিন্তু জানো তাই না। এখন একটু বুঝি বিষয়টা, এখানে কিটোনের দ্বিবন্ধন আছে না, কিটোনের দ্বিবন্ধন থাকার কারণে সেটা কি বলবো তুমি, কিটোন এর দ্বিবন্ধন থাকার কারণে এর সংকরায়ন হবে sp2। কারণ হচ্ছে আমরা দেখে আসছিলাম যে জায়গায় দ্বিবন্ধন পাওয়া যাবে সে জায়গায় sp2, যে জায়গায় দ্বিবন্ধন পাওয়া যাবে সে জায়গায় কি হবে, sp2 হবে। সবাই কিন্তু নরমালি এটা মনে রাখবা বা মাথায় রাখবা। আর এখানে দেখো দ্বিবন্ধন আছে যার কারণে sp2, এটা মনে রাখো সবাই। এটা হচ্ছে কিটোন, CO অ্যালডিহাইড, CHO, এটা হচ্ছে কি হবে, অ্যালডিহাইড হবে, ঠিক আছে। এই মোটামুটি এই কার্যকরী মূলকগুলো সবাই মনে রাখবা। আর অন্যগুলো কার্যকরী মূলক আছে, হেলোজেন আছে, অথবা ওইগুলো লিখতেছি দাও।
দেখতে বলো যে ভাই বুঝতেছি, হ্যাঁ থ্যাংক ইউ। এখন দেখো তোমরা নিজেরাই বলবা এই ক্লাস করার পরে না জৈব যৌগ অনেক সহজ, অর্গানিক কেমিস্ট্রি অনেক সহজ লাগে, কিন্তু ক্লাসটা তো বুঝতে হবে। তোমাদের মানে ধৈর্য ধরে ক্লাসটা করবা দেন 1-1.5 ঘন্টা পরে যখন তোমরা মোটামুটি ভাবে মানে মনে হয় নিজের কাছে না ইজি লাগতেছে না বুঝতেছি, তাহলে তখন কিন্তু মনে হবে না ইনশাআল্লাহ জৈব যৌগ অনেক সহজ। কিন্তু আমরা ভাবি না এত পরিমাণে কঠিন, আমরা পারবোই না। ঠিক আছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়া যাবে না। তাহলে কি হবে হ্যালোজেন। আচ্ছা হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে যারা গ্রুপ 17 নম্বর গ্রুপের মধ্যে আছে তারাই হচ্ছে হ্যালোজেন, তারাই হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কি কি হইতে পারে? ব্রোমিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, আয়োডিন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, অ্যাস্টারিন। আরে ব্রোমিন হইলেই হলো। ঠিক আছে, এখন শিখবো কি অ্যালকাইল হ্যালাইড। কি হ্যালাইড? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি জানো? আরএক্স, আরএক্স। আচ্ছা আর মানে কি জানো? অ্যালকাইল। আর মানে কি? হ্যালাইড তো জানো এক্স, হ্যালাইড মানে কি? এক্স। আর আরএক্স আর মানে কি? অ্যালকাইল। আর মানে কি? অ্যালকাইল, শুধু অ্যালকাইল। আচ্ছা অ্যালকাইল মানে? অ্যালকাইল মানে হচ্ছে এরকম যে মিথাইল, ইথাইল, যে নামগুলো বলি না এগুলো হচ্ছে সবগুলো অ্যালকাইল। তার মানে আর মানে হচ্ছে কি? অ্যালকাইল। আর মানে কি? অ্যালকাইল। ঠিক আছে, এটা মনে রাখবা। আর অ্যাসিড অ্যামাইড এগুলো কিন্তু আসে, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড হচ্ছে এই যে CONH2 অ্যাসিড অ্যামাইড। CO থাকলে কি উচ্চারণ হয়? অ্যাসিড উচ্চারণ হয়। যেরকম একটা দেখাবো অ্যাসিড হ্যালাইড। ভাইয়া নেট খুব প্রবলেম করতেছে, ঠিক মতো দেখতে পারতেছি না। হ্যাঁ ক্লাস শেষে ক্লাসটা আবার দেখে নিবা, ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা আবার পুনরায় ক্লাসটা দেখে নিবা, তখন দেখবে একদম ক্লিয়ার দেখা যাবে। হয়তো তোমার ওই জায়গায় নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লিয়ার দেখতে পাচ্ছ না। হ্যাঁ একটু দেখো যতটুকু সম্ভব বুঝো। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হবে যখন CO হবে X মানে অ্যাসিড হ্যালাইড। ঠিক আছে, মানে আলকোহল। অ্যাসিড অ্যামাইড এটা। এখন হবে অ্যানহাইড্রাইড, 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 অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড হবে কখন? এই CH3CO এরকম। আর দুটো কি কোন থাকবে? একটা ইথার যুক্ত থাকবে। তাহলে সেটাকে কি বলবা? সেটাকে অবশ্যই কি বলবা? অ্যানহাইড্রাইড বলবা, অ্যানহাইড্রাইড বলবা নরমালি। এখন একটু বুঝি, এখন কি মোটামুটি এগুলাই। আর এই একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে পরবর্তীতে যখন জৈব যৌগের তোমাদের রিঅ্যাকশন গুলো দেখাবো তখন কিন্তু এগুলা কাজে লাগবে। কি জানো? এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর মানে কি? অ্যালকাইল। হ্যালাইড মানে কি? এক্স। তার মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়? গ্রিনার্ড বা গ্রিগনার্ড বিকারক বলা হয়, বা গ্রিগনার্ড বিকারক বলা হয়। তার মানে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়? গ্রিনার্ড বা গ্রিগনার্ড বিকারক বলা হয়। তার মানে কি হবে? হ্যাঁ দেখতে থ্যাংক ইউ। আচ্ছা দেখো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাকে কি বলবো আমরা? গ্রিগনার্ড বা গ্রিনার্ড বিকারক বলা হয়। মনে থাকবে? এখন যদি পরীক্ষায় আসে গ্রিগনার্ড বিকারক দ্বারা কি করা হয়? গ্রিগনার্ড বিকারক কি পানিতে চুবিয়ে খাওয়া হয় এরকম? বা গ্রিগনার্ড বিকারক আমরা মাথায় দিব এমন কোনো কিছু না। গ্রিগনার্ড বিকারক হচ্ছে এমন একটা রিয়েজেন্ট যে রিয়েজেন্ট থেকে অ্যালকোহল তৈরি করা হয়। কি তৈরি করা হয়? অ্যালকোহল, যেটাকে আমরা কি বলি? মদ বলি। তার মানে কি হবে? অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং কি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা হয়, অ্যালকোহল তৈরি করা হয়। তার মানে কি? গ্রিগনার্ড বিকারকের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা হয়। হ্যাঁ আরেকটা জিনিস যদি পরীক্ষা আসে ওইগুলা যে আসলেই 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল সেটা জানবো কিভাবে? সেটা একটু শনাক্তকারী পরীক্ষা আছে, যদিও অ্যালকোহলের মধ্যে তোমাদের বিস্তারিত পড়াবো, তাও এটা একটু দেখাচ্ছি, একটু দেখো সবাই। তোমরা কিন্তু সবাই
লুকাস বিকারক নাম শুনছো, লুকাস বিকারক। লুকাস বিকারক মানে লুকাস রিয়েজেন্ট, রিয়েজেন্ট মানেই হচ্ছে বিকারক। আচ্ছা লুকাস বিকারক মানে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এদের সমাণবিক মিশ্রণকে কি বলবো, লুকাস বিকারক বলবো। আর লুকাস বিকারকের সাহায্যে কি করা হয়, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কি করা হয়, শনাক্তকরণ করা হয়। কিসের সাহায্যে শনাক্তকরণ করা হয়, এই লুকাস বিকারকের সাহায্যে শনাক্তকরণ করা হয়। ঠিক আছে, সবাই কিন্তু এটা নরমালি মনে রাখবা। আচ্ছা এটা হচ্ছে মূলত আমরা নামকরণে যে কার্যকরী মূলকগুলো আছে সেগুলো। এখন আমরা বিভিন্ন নামগুলো দেখবো, আসলে কোনটার নাম কেমন হয় আর কি, হ্যাঁ সেটা একটু দেখি। আর এটা কিন্তু সবাই জানো, একটা কার্বন থাকলে কি হবে, একটা কার্বন থাকলে হবে মিথ, দুইটা কার্বন থাকলে হবে ইথ, তিনটা কার্বন থাকলে ব্রোম, চারটা কার্বন থাকলে কি হবে বিউট, পাঁচটা কার্বন থাকলে প্যান্ট। এটা কিন্তু সবাই নরমালি এরকম জানো, এই যে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন এরকম। তার মানে এই নামগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা, এটা একদম নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে আসছো, তাও আমি বলছি একটু দেখো সবাই। ফার্স্টে হচ্ছে মনে করো এটা একটা যৌগ লিখলাম CH3 CH2 CH3। আচ্ছা তার মানে এখানে কি কয়টা কার্বন বললাম, তিনটা কার্বন আর অ্যালকেন, তিনটা কার্বন এবং অ্যালকেন। আচ্ছা তিনটা কার্বন থাকলে কি হবে, প্রোপেন। কি হবে এটা, প্রোপেন। আচ্ছা প্রোপেন ভালো কথা, একদম ভালো কথা, এটা প্রোপেন। আচ্ছা প্রোপেনকে যদি মনে করো এভাবে দেওয়া যায়, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তার মানে এটার নামও কি হবে, প্রোপেন। আর মনে রাখবা চাকরিক হলে সাইক্লো উচ্চারিত হয়, সাইক্লো, সাইকো না, তোমরা কিন্তু এরকম মনে করো না সাইকো মানে মাথায় সমস্যা এরকম না, সাইকো না, সাইক্লো। চাকরির যোগ হলে কি উচ্চারিত হবে, সাইক্লো উচ্চারিত হবে। কি উচ্চারিত হবে, সাইক্লো। কেমন সাইক্লো উচ্চারিত হবে, আচ্ছা এই যোগটা লিখলাম। আচ্ছা এখানে দেখো কয়টা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তার মানে কার্বন কয়টা হইছে, তিনটা কার্বন। কয়টা কার্বন, তিনটা। আচ্ছা তিনটা কার্বন থাকলে কি বলবা, প্রোপেন বলবা। কি বলবা, প্রোপেন, প্রোপেন। আচ্ছা ভালো কথা। এখন এখন দেখো এটা কি চাকরির যৌগ না, এটা একটা চাকরির যৌগ মানে আবদ্ধ যৌগ না, আবদ্ধ যৌগ, এটা একদম আবদ্ধ যৌগ। আবদ্ধ যৌগ হওয়ার কারণে কি উচ্চারণ করবা, সাইক্লো। কি উচ্চারণ করবা, সাইক্লো। তাহলে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন। আচ্ছা তাহলে এটাকে কি বলবা তোমরা, একটা দুইটা তিনটা চারটা, চারটা কার্বন থাকলে বিউটেন। ফার্স্টে কি লিখবা, বড় করে বিউটেন লিখবা, বিউটেন। আর এখানে কয়টা কার্বন আছে, চারটা কার্বন থাকার কারণে হইছে বিউটেন। এখন দেখো এটা এটা কি একটা চাকরির যৌগ না, চাকরির যৌগ হওয়ার কারণে এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় সাইক্লো। কি বলা যায়, সাইক্লো। তার মানে নাম টোটালি কি হলো, সাইক্লোবিউটেন। নাম কি হয় টোটালি, সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। এই হচ্ছে এগুলো। এখন তুমি যদি বলো ভাইয়া এটার নাম কি হবে সেটা একটু দেখান। আচ্ছা এটার নাম কি বেনজিন, জীবনেও না। এটা কি বেনজিন, জীবনেও বেনজিন না। তাহলে কি হবে, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়, ছয়টা কার্বন থাকলে কি বলবো আগে, হেক্সেন। কি বলবা, হেক্সেন, হেক্সেন। আচ্ছা বললাম এটার নাম হেক্সেন। তো হেক্সেন হলো, তো এটাকে আবদ্ধ যৌগ না, আবদ্ধ যৌগ থাকার কারণে সেটাকে কি বলবা তোমরা, সেটাকে অবশ্যই অবশ্যই সাইক্লো বলবা। তো এই যৌগের নাম কি হবে, সাইক্লোহেক্সেন। তো এই যৌগের নাম কি হবে, সাইক্লোহেক্সেন। সবাই এই নামগুলো একটু মনে রাখবা। এখন একটু দেখো বিভিন্ন অর্গানিক যে নামগুলো আছে। অর্গানিক বলতে আমরা যেগুলো যে পড়তেছি এগুলো যে লিখলাম, এগুলোর মধ্যে অনেকগুলো যৌগ আছে। মনে করো কার্বন টেট্রাক্লোরাইড, এটা কি অর্গানিক যৌগ না, এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড একটা ইনঅর্গানিক যৌগ মানে অজৈব যৌগ।
তাহলে জৈব যৌগ কোনগুলা? যেগুলা কার্বন এবং হাইড্রোজেন থাকবে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে। মাঝে মাঝে অক্সিজেন থাকতে পারে, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কিটোনের মধ্যে তো অক্সিজেন পাওয়া যায়, অ্যালডিহাইডের মধ্যে অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন নামে আলাদা একটা ইথাল রূপে আছে বা কার্যকরী মূলক আছে, তাই না? তাহলে লাস্টে দেখে একটু দেখো সবাই নরমালি, এই যে এটা হচ্ছে বেনজিন, সবাই জানে এটার নাম বেনজিন। উপরে যদি ওএইচ হয় তাহলে কি হয়ে যাবে? ফেনল। কি হয়ে যাবে? ফেনল। ফেনল কোন ধর্মী? অম্লীয়। পরীক্ষায় কিন্তু আসে ফেনল কোন ধর্মী, কিন্তু অনেকজনে কি করে এই ভুলটাই করে যে ওএইচ থাকার কারণে, ওএইচ থাকার কারণে অনেকজনে ফেনলকে ক্ষারীয় বানায় দেয়, মানে বেস বানায় দেয়। আসলে কি ফেনল কি বেস হবে? বেস বা ক্ষারীয় হবে? হবে না। কি হবে? অম্লীয় বা অ্যাসিডীয় হবে। কেন অ্যাসিডীয় হবে? কারণ হচ্ছে এই ফেনল অতি সহজেই হাইড্রোজেন আয়ন দান করে দিতে পারে, দান করে ফিনাইল আয়ন গঠন করে, যার কারণে আমরা এই ফেনলকে কি বলবো? অম্লীয় বা অ্যাসিডীয় বলবো। আমি যে কথাটা বলছি সেটা অনুভব করে নিবা সবাই। আচ্ছা, এখন একটু দেখো, এটা হচ্ছে ফেনল বা হাইড্রোক্সি বেনজিন যেটাই বলো। আর যদি এরকম হয় উপরে NH3 থাকে, NH2 থাকে, তাহলে কি বলবা? এনিলিন। কি বলবা? এনিলিন। যদি COOH থাকে তাহলে এটা অ্যাসিড। কি অ্যাসিড? একটা বেনজিন যুক্ত অ্যাসিড, মানে বেনজোইক অ্যাসিড। আবার বললাম বেনজিন যুক্ত অ্যাসিড মানে কি হবে? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। মাশাআল্লাহ, এটা একটু সবাই মাথায় রাখবা। এখন একটু দেখো এই যৌগগুলোর নাম, এগুলো কিন্তু প্রায় মুখস্থের মতোই। এটা যে কিভাবে আসছে এটা এরকম না, বিষয়টা মাথায় রাখবে সবসময়। আর এটা কি হবে? এই যে এটা কি নাইট্রোমূলক, তারপরে নাইট্রোবেনজিন। কি বেনজিন? নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। ঠিক আছে, এটা একটু মনে রাখবো সবাই নরমালি। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। এখন বলো সবাই, এই যে আমি এটা বলবো তোমরা বড়গুলা বলবা। আয়োডিন থাকলে কি বলবা? আয়োডোবেনজিন। আয়োডোবেনজিন। আচ্ছা, মনে করো বেনজিনের উপরে কি রইলো? এই বেনজিনের উপরে রয়েছে ব্রোমিন। আচ্ছা, ব্রোমিন থাকলে সেটাকে কি বলবা? ব্রোমিন থাকলে সেটাকে কি বলবা? কমেন্ট একটু জানাও। যদি ব্রোমিন থাকে তাহলে সেটাকে কি বলবা? ব্রোমিন থাকলে কি বলবা সেটাকে? সেটা একটু কমেন্টে জানাও। ব্রোমিন থাকলে সেটাকে কি বলবা? হ্যাঁ, ব্রোমিন থাকলে সেটাকে কি বলবো সেটা একটু বলো। হ্যাঁ, ব্রোমিন থাকলে কি বলবা? ব্রোমোবেনজিন। কি বলবা? ব্রোমোবেনজিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই ব্রোমোবেনজিন কারণ হচ্ছে ব্রোমিন আছে তাই ব্রোমোবেনজিন। আর যদি উপরে থাকতো মনে করো ব্রোমিন, ক্লোরিন আছে, ক্লোরিন থাকলে কি বলবা? ক্লোরোবেনজিন। ব্যাস। তার মানে অর্গানিক নামগুলো এগুলো সবাই একটু মনে রাখবা বা মাথায় রাখবা, ঠিক আছে? তারপরে আমরা অন্য নামগুলো একটু দেখি, দু একটা অন্য নামগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখি। আচ্ছা দেখো সবাই, যদি এরকম কোন নাম পাও, এখানে দুটা কার্বন আছে, দুটা কার্বন থাকলে হবে ইথেন। ইথেন হবে, দুটা কার্বন থাকলে কি হবে? ইথেন। আর ওএইচ মানে কি? অ্যালকোহল। ওএইচ মানে কি? অ্যালকোহল। তার মানে ইথেন যুক্ত অ্যালকোহল। অ্যালকোহলের ক্ষেত্রে সেটাকে কি বলবা তুমি? অল বলবা। কি বলবা? অল। অল মানে সেটা কি হবে? নরমালি অল হলে হবে ইথেন যুক্ত অল মানে ইথানল। কি হবে? ইথানল।